KTV Originals। কলকাতা টিভির ফেসবুক পেজে সবাইকে স্বাগত জানাচ্ছি। জয় জ্যোতি রয়েছে আপনাদের সঙ্গে। আর সেঞ্চুরিয়ানে আমরা জানি যে ভারত দক্ষিণ আফ্রিকা বক্সিং টেস্ট ম্যাচ চলছে। প্রতি মুহূর্তের আপডেট কিন্তু আমরা নিয়ে আসছি। শুধু আপডেট নয়, অ্যানালিসিস কিন্তু চলছে। এই মুহূর্তে যা আপডেট সেটা হচ্ছে যে চা বিরতি হয়ে গেছে এবং চা বিরতির আগে পর্যন্ত ভারতীয় দলের স্কোর 7 উইকেটে 176। মানে ব্যাটাররা অবশ্যই সেট হচ্ছেন কিন্তু ক্যাপিটালাইজ করতে পারছেন না। বিরাট কোহলি ফিরে গেছেন শ্রেয়াস আইয়ার এবং এই মুহূর্তে একা কুম্ভ হয়ে লড়ছেন KL রাহুল। আমার সঙ্গে রয়েছেন প্রথম আছে কিছু সম্মানিত প্রথম দা, সার্বিক পরিস্থিতি দেখে কি মনে হচ্ছে? দেখো, আমি বলবো যে স্কোরটা দেখলে তোমার মনে হবে যে ভারত বোধহয় বিপন্ন। ভারত নিশ্চয়ই কোন ভাষা, কিন্তু ভারতীয় ক্রিকেট সমর্থকরা খুশি হতে পারেন জেনে, যারা হয়তো খেলাটা দেখেননি, যে ভারত কিন্তু প্রচন্ড লড়াই করছে, আপ্রাণ লড়াই করছে। এটা সহজ নয় যে তুমি দক্ষিণ আফ্রিকাকে এরকম একটা উইকেটে প্রথমেই গিয়ে তুমি প্রথম দিনই রান তুলে দেবে। উইকেটের অবস্থা বেশ খারাপ, বল সুইং করছে, সিম করেছে, শুরুর দিকে বল লাফাচ্ছে, কতগুলো বল প্র্যাকটিক্যালি আনপ্লেবল হয়ে যাচ্ছে। শ্রেয়াস আইয়ারকে যে বলে রাবাডা বোল্ড করেছেন লাঞ্চের পরে, সেটা প্রায় ভার্চুয়ালি আনপ্লেবল ছিল। বিরাট কোহলি যে বলে আউট হয়েছেন সেটা ডিফিকাল্ট বল, এবং বিরাট কোহলি অনেক বল ছেড়েছেন। আমরা বারবার করে বলছিলাম, তুমি আজকে শুরুতে বলছিলে যে কে বলছেন, গিলেস্পি ফাফ বলেছেন যে যত বল ছাড়তে পারবে দক্ষিণ আফ্রিকান উইকেটে তত ভালো, এবং ভারতীয়রা প্রচুর বল ছেড়েছেন এবং কোনো কোনো ক্ষেত্রে ছাড়তে গিয়ে প্রায় স্টাম্পের হাওয়া লাগিয়ে ডেলিভারি চলে গেছে। কিন্তু আমি বলবো যে যথেষ্ট পেসে রানটা করেছেন, এটা কিন্তু একটা অ্যাডভান্টেজ যে রানটা তাড়াতাড়ি করেছেন। মোহাম্মদ শামিকে ভারত মিস করবে এই উইকেটে। এখানে যদি মোহাম্মদ শামি থাকতেন বুমরার সঙ্গে, সাউথ আফ্রিকাও কিন্তু চাপে পড়তে হবে। মনে রাখতে হবে সাউথ আফ্রিকান ক্যাপ্টেন, তিনি কিন্তু একটা হ্যামস্ট্রিং এর একটা বাবুমা হ্যামস্ট্রিং এর একটা হালকা চোট হয়েছে। হ্যামস্ট্রিং এর চোট কিন্তু সহজ নয়, একটা দিনে তুমি রানার পাবে, কাজে সেটাও কিন্তু সাউথ আফ্রিকাকে ভোগাবে। আমার মনে হয় ভারত যদি ভালো বল করতে পারে হয়তো ম্যাচে থাকবে, কিন্তু এটা ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যে সাউথ আফ্রিকান উইকেটটা বরাবরের মতো ভারতকে সমস্যা করছে। আর এই সেঞ্চুরিয়ান হচ্ছে দক্ষিণ আফ্রিকান ক্রিকেটের দুর্গ। যেরকম গাপ্পা অস্ট্রেলিয়ার দুর্গ, ভারতই সেই দুর্গ ভেঙেছিল। গাপ্পা যেরকম অস্ট্রেলিয়ান ক্রিকেটের দুর্গ ব্রিসবেন, এখানে 28টা টেস্ট ম্যাচের মধ্যে 22টা জিতেছে সাউথ আফ্রিকা, মাত্র 3টে হেরেছে। অর্থাৎ 28 টেস্ট ম্যাচে মাত্র 3টে হেরেছে, দুর্ভেদ্য দুর্গ। এবং এখানেও কি হবে বলা খুব কঠিন, কারণ 250 রান না হলে তুমি দক্ষিণ আফ্রিকাকে চাপে ফেলতে পারবে। কিন্তু আবার বলছি যে ভারত তার সাধ্যমতো লড়াই করেছে, এবং কিছু কিছু ভারতীয় ক্রিকেটার নিশ্চয়ই বুঝেছে যে সাদা বলের ক্রিকেট আর বিদেশি গিয়ে লাল বলের ক্রিকেট একেবারে গতকাল ঠিক এই জায়গা থেকে বুঝতো যে এই মুহূর্তে যিনি ক্রিজে রয়েছেন KL রাহুল, তিনি 39-এ ব্যাটিং করছেন এবং একই সঙ্গে নন স্ট্রাইকিং এন্ড থেকে যারা রয়েছেন তাদেরকেও কিন্তু একটা সাপোর্টিং রোল প্লে করতে হবে। মানে এক্ষেত্রে KL রাহুলের যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে নিজে তো ব্যাটিং করছেনই, বাকিদের কিন্তু গাইডও করছেন টেল এন্ডার ব্যাটারদের। KL রাহুলের এই মুহূর্তে ভূমিকা নিয়ে কি বলবেন? আমি বলবো KL রাহুল সবচেয়ে প্রশংসনীয় যে তিনি উইকেট কিপিং করতে রাজি হয়েছেন। আমি মনে করতে পারছি না অনিয়মিত কোনো কিপার ভারতে কখনো কিপিং করেছে। আমার চট করে মনে পড়ছে না, কারণ ভারতবর্ষেরও যারা উইকেট কিপিং করেছেন সবাই রেগুলার উইকেট কিপার। অনিয়মিত কিপারকে দিয়ে টেস্ট ম্যাচ ভারত কিপিং করিয়েছে এরকম ঘটনা সত্যি মনে পড়ছে না, যে একদম টেস্ট ম্যাচে প্রথম বল থেকে কিপিং করেছে। সেক্ষেত্রে এটা একটা খুব বিরল ঘটনা। সেখানে তিনি 39 ব্যাটিং খুব ভালো ব্যাট করেছেন KL রাহুলকে ঘিরেই ভারত একটা স্বপ্ন দেখছে। এর আগে শার্দুল ঠাকুর আউট হয়ে গেছেন, তার আগে আশ্বিনকে আজকে শার্দুলের আগে কেন পাঠানো হয়েছিল জানি না, কিটা মনে করে আশ্বিনের হয়তো বেশ কটা সেঞ্চুরি আছে সেটা মনে করে। এবং আমি দেখলাম আশ্বিন এলবো প্রোটেক্টর ইউজ করছেন বুমরা, তাই এলবো প্রোটেক্টর ইউজ করতেই হবে, কারণ যে কোনো একটা আচমকা বল যদি লেগে তোমার পুরোই ভেঙে যায় তাহলে আউট অফ দ্য টেস্ট ম্যাচ, শুধু আউট অফ দ্য সিরিজ। এই উইকেটটা সত্যি ডিফিকাল্ট উইকেট, এবং এই ধরনের উইকেটে যেহেতু সারা বছর সাদা বলের ক্রিকেট বেশি খেলা হয় এবং টেস্ট ম্যাচেও একদম ঘুমন্ত পিচে খেলা হয়, এই ধরনের উইকেটে খেলার অভ্যেসটাই চলে গেছে। এটা প্রায় ডিজনিল্যান্ডে দেখবে অনেকগুলো কঠিন রাইডস আছে, যে রাইডগুলো তুমি পৌষপালাতে দেখতে পাবে না, পার্ক সার্কাসে পুজোর সময় দেখতে পাবে না, ওগুলো ডিজনিল্যান্ড স্পেশাল রাইড, এবং ওগুলো একদম মাথা ঘুরিয়ে দেবে। এটা হচ্ছে যে এই উইকেটটা ডিজনিল্যান্ডের সেই রাইডের মতো, যে এমন সব সমস্যা উৎপাদন করবে যে তুমি মুখ থেকে বলবে বাবারে, একেবারে এটা বাবারে উইকেট। আর এই দুর্গ কি ভাঙতে পারবে ভারতীয় দল? এটা কিন্তু সব থেকে বড় প্রশ্ন। ওয়ান্ডারার্সে এর আগে 2006 সালে এরকমই ভারত একটা স্কোর করেছিল এবং তারপর 84 রানে গোল দিয়েছিল। সেদিকে নায়ক হয়েছিলেন শ্রীশান্ত। সবাই কিন্তু
সেই সেদিনের সিশনকে এই টিমের কাউকে মানে কারো মধ্যে দেখতে চান, সেটা প্রসিদ্ধ কৃষ্ণ হোক বা জসপ্রীত বুমরা হোক বা মোহাম্মদ সিরাজ, আপনি কার মধ্যে দেখতে চান? মোহাম্মদ সিরাজ নিশ্চয়ই আগুনের পিছে বল করবে। মোহাম্মদ সিরাজকে এখানে খেলা আমার মনে হয় কঠিন হবে। বুমরাকে তো হবেই। প্রসিদ্ধ কৃষ্ণ জানি না জীবনে প্রথম এই ধরনের উইকেটে বল করবেন, তার হাইটটা ভালো, এটা একটা সুবিধা। তার হাইটের কথা ভেবেই আমার ধারণা মুকেশ কুমারকে না নিয়ে তাকে নেওয়া হয়েছে, হাইটটা এক্সট্রা বাউন্স যাতে পারে। খুব ইন্টারেস্টিং হবে ভারত কিরকম ক্যাচিং করে স্লিপ গর্ডনে, এবং সেটার উপর অনেকটা ম্যাচ নির্ভর করবে, কারণ ক্যাচিংটা খুব ইম্পর্টেন্ট। আজকে সাউথ আফ্রিকা যে দুটো ক্যাচ ছেড়েছে, ওই দুটো ক্যাচ ধরা হলে আমরা কিন্তু এতটা আশার সঙ্গে কিছু বলতে পারতাম না। ভারতের ক্যাচিংটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। ভারতের যে স্লিপ গর্ডনটা, যে রোহিত শর্মা, বিরাট কোহলি, এরা কিরকম ক্যাচিং করবেন মনে রাখতে হবে। একজন খুব ভালো ক্যাচার নেই, জাডেজা, তিনি খেলছেন না। কাজে ভারত কিন্তু একজন ভালো ফিল্ডার কমে খেলছে। সেই সময় শুভমান গিলরা জাডেজার অভাব পূর্ণ করতে পারেন কিনা এটা দেখা। একেবারেই, অনেক ধন্যবাদ গৌতমদা। ক্যাচ ম্যাচ যেটাই, তাই ভারতীয় ফিল্ডারদের কিন্তু সতর্ক থাকতে হবে। আর লড়াই করছে অবশ্যই ভারতীয় ব্যাটাররা, কে এল রাহুল এখনো করছেন। দেখা যায় ভারতের ইনিংস কোথায় থামে, এবং তারপর কিন্তু বোলারদের উপর বাড়তি দায়িত্ব। সমস্ত আপডেট নিয়ে অবশ্যই আমরা আবারও ফিরবো, তাই চোখ খুব